পারবেন না। আমরা আমাদের যে প্রায় 20-25 বছর 30 বছর যে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কটা এমন একটা জায়গাতে চলে আসলো যে আমরা একে অপরকে দেখতে পারি না, আমরা একে অপরকে মৃত্যু কামনা করি। সেই প্রতিযোগিতার মধ্যে মামা শ্বশুর পারে আমার গলা টিপে মেরে ফেলে, আমি পারলে তার গলা টিপে মেরে ফেলি। এইভাবে প্রায় 2 মাস 1 ঘন্টার জন্য ঘুমাতে পারিনি। পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নির্বাচন করে তারপরে যখন সংসদ সদস্য নামক যে পদবিটি হাতে আসলো, তখন এটাকে মনে হলো এটা অমৃত, এটার একটা তৃপ্তি আছে, এটা একটা স্বাদ আছে, এটা আহ্লাদ আছে, এটার একটা মর্যাদা আছে। আমি এটা ধারণ করছি আমার হৃদয়ের মধ্যে। আমি বুক ফুলিয়ে সবাইকে কমেন্ট করেছি, ইয়েস, আমি 1,25,000 ভোট পেয়ে তোমাদের নির্বাচিত সংসদ সদস্য, আমার কথা তোমাদের মানতে হবে, তোমাদের কারো সাহস নেই আমার হুকুমের বাইরে যাওয়ার জন্য, আমি তোমাদের নেতা। এই যে আমার কনফিডেন্টটা, থানা, পুলিশ, প্রশাসন, ডিসি, এসপি থর থর করে কাঁপত। কোন একটা গোলাম মোল্লা রনি বা সংসদ সদস্যের বিরুদ্ধে একটা টুশব্দ করবে, এরকম তো প্রশাসনের সাহসই ছিল না। এর কারণ হলো আমার পিছনে 1,25,000 ভোটের একটা ছিল, একটা শক্তি ছিল, মানুষ আমার পিছনে নেমে যেত। ঠিক ওই শক্তিটা ছাড়া কোন নেতা কখনো নেতা হতে পারে না। ওই শক্তির কারণে কিন্তু দেখেন বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিতে গেলেন, অল অন এ সাডেন এই বিশাল জনসমাবেশ দেখে তিনি বললেন যে এই জনগণ আমার। তিনি সমস্ত জনগণের নেতা হয়ে গেলেন, বলেন আমি হুকুম দিলাম, আমি যা বলবো তোমরা তাই করবো। প্রত্যেকটা মানুষকে তুমি করে বলার মতো আন্তরিকতা পেলেন। এইটা হলো জনগণের ম্যান্ডেট। আপনি সেই জনগণের ম্যান্ডেট নেবেন না, আপনি ভোট চুরিও করবেন না, আপনি ভোটের সিলটাও মারবেন না। বিনা ভোটে আপনি 153 জন এমপি হয়ে যাবেন, আর আপনি বলবেন আমি নেতা। আপনি জনগণ, আমি রাস্তায় চলতে ফিরতে গিয়ে একটা রিক্সাওয়ালা সেদিন এক রিক্সাওয়ালাকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবি না, যদি বেশি কথাবার্তা বলিস তাহলে কিন্তু এমপি বানাই দেবো আর কি। এই অবস্থা হয়ে গেছে এমপি পদ পদবি নিয়ে ঠাট্টা মশকরার বিষয়। তো এটা গেল বক্তব্য। এখন আপনার প্রসঙ্গে আসি, যে আপনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে আমরা এই মুহূর্তে একেবারে বন্ধুহীন অবস্থায় আছি। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের কর্তা ব্যক্তিরা বিভিন্ন তাদের আমাদের মিশনের মাধ্যমে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্কটা, আপনি একটা জিনিস হলো কি, এই মুহূর্তে যদি আমি আমার দলের পক্ষে বগল বাজাই যে ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর দ্বিপাক্ষিক সুসম্পর্ক স্থাপন হয়েছে, তাহলে এইটা একটা আত্মহত্যার সামিল হবে। এর কারণ হলো নরেন্দ্র মোদী সরকার যে পরিমাণ আমাদের আওয়ামী লীগের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়ার কথা ছিল, যে পরিমাণ ছাড় আমরা দিয়েছি, তাতে উনি নির্বাচিত হওয়ার পরে উনার প্রথম বৈঠকটি ভুটানে না হয়ে হওয়া উচিত ছিল বাংলাদেশে, নম্বর 1। নম্বর 2 হলো যে উইদিন 15 দিনের মধ্যে তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ততপক্ষে একটা ঘন্টা 2-3 বার টেলিফোন আলাপ আমাদের হওয়া উচিত ছিল, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং ওই প্রধানমন্ত্রীর সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনা হওয়া দরকার ছিল। তা না করে নরেন্দ্র মোদী, আপনি দেখেন, একটা ইতিহাসের সবচাইতে একটা নীরব ভূমিকা পালন করতেছে বাংলাদেশের ব্যাপারে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক না, নম্বর 1। নম্বর 2 হলো যে পশ্চিমা বিশ্বের রাইট হ্যান্ড এর সঙ্গে আমরা যে জাপানে গিয়ে প্রধানমন্ত্রী যে আলোচনাটা করেছেন, যে বক্তব্য করেছেন, বা যে ধরনের সাহায্য সহযোগিতার $6 বিলিয়ন আশ্বাস পেয়েছি, আমি জাপান সম্পর্কে বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে একজন বিশেষজ্ঞ মানুষ আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে। এই জিনিসটা বাস্তবসম্মত না, এবং এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। সেখানে যা হয়েছে এবং সেখানে যে সমস্ত কথাবার্তা হয়েছে তা যদি জনসম্মুখে প্রকাশিত হয়, তাহলে এটা অনেকের জন্য কষ্টদায়ক হবে এবং বিব্রতকর হবে। এমনকি প্রধানমন্ত্রী এখন ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করার জন্য একটা রাষ্ট্রীয় বৈঠক ছাড়া জাতিসংঘের ইউনেস্কোর একটা স্বাভাবিক প্রোগ্রামের ওসিলায় তিনি সেখানে গেলেন। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটা আমাদের জন্য আসলে একটা মর্যাদাকর বিষয় নয়। আমাদের আরো অন্যভাবে সরকারি পোর্টগুলো সুন্দরভাবে যাওয়া উচিত ছিল। তাহলে এই যে বন্ধুহীনভাবে আমরা চেষ্টা করছি, যেমন আমি আপনাকে বলছি যে মিস্টার জিল্লুর রহমান ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমি বলতে পারি আমার মুখ আছে, কিন্তু আপনি আমাকে বন্ধু মনে করছেন কিনা সেটা তো আমাকে দেখতে হবে। জনগণ সেটা দেখবে যে মিস্টার জিল্লুর মিস্টার রনিকে বন্ধু মনে করছেন কিনা। এখন আমরা উপজাতিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করছি, এবং আমাদের বাংলাদেশে এসে আমাদের যে বংশবধূ মিডিয়া আছে তাদেরকে আমরা ব্যাপকভাবে প্রচার করছি যে তারা আমাদের বন্ধু এবং তাদের সঙ্গে আমাদের বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু মানুষ যা বোঝার তা বুঝছে, এবং পশ্চিমা বিশ্বেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। বিশেষ করে কিছুদিন আগে বান কি মুনের সাথে আমাদের রাষ্ট্রপতির যেটা বৈঠক, এবং সেই বৈঠকের পরে যে জাতিসংঘ সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হলো, এর চাইতে অপমান আর লজ্জার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। ফলে সেই জায়গাটাতে সরকার যে যাই বলুক না কেন, আমরা আন্তর্জাতিক বিশ্বে সুন্দর অবস্থানে নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি এই প্রথম গত 16 বছরের মধ্যে রেমিটেন্সে কিন্তু গত বছর
কম এসছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী আমাদের যে ইনভেস্টমেন্টটা, লোকাল ইনভেস্টমেন্টটা, ফরেন ইনভেস্টমেন্টটা, এটাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে এবং প্রত্যেকটা মানুষ যে কোনো জিনিস তার কাছে যে সম্পত্তি, টাকা পয়সা, সে যে জায়গাতে নিরাপদ জায়গার মধ্যে রেখে সে অপেক্ষা করছে যে একটা স্টেবল অবস্থা আসুক, এবং সরকার যত বেশি বলছে যে আপনারা আসুন আসুন, তত বেশি তাদের প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে দেখেন ব্যাংকিং সেক্টরে আপনার যে ঘাটতি, তার হলো মানে দুর্নীতি। আমি একটা লেখায় লিখলাম যে অলমোস্ট 20,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে ব্যাংকিং সেক্টর থেকে। এর মধ্যে থেকে 8 থেকে 10টা কোম্পানি মানে প্রতিষ্ঠান এই 20,000 কোটি টাকা লোপাট করেছে। এই 20,000 কোটি টাকা লোপাটকে সামাল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে লিকুইডিটি প্রদান করা হয়েছে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা লিকুইডিটি দেওয়ার পরেও কিন্তু ব্যাংকগুলো এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এই প্রবলেম আছে। তাহলে আপনি শেয়ার মার্কেটের একটা বিরাট অংশ লুটপাট করলেন। ব্যাংকিং সেক্টরে আপনি চিন্তা করেন, এই যে বেসিক ব্যাংকের একজন শেখ আব্দুল হাই শাস্ত্রী, আমি জানি না এর সাথে আমাদের দলের কি সম্পর্ক, এই বেসিক ব্যাংকের এই লোকের সাথে আওয়ামী লীগের কি এমনি রিলেশনশিপ যে তার কারণে একটা ব্যাংকে 6 থেকে 7,000 কোটি টাকা লস দিতে হবে একটা লোকের কারণে? কেন? আমি তো 4 বছর যাবতই, গত 4 বছর যাবতই এই লোকটা সম্পর্কিত মিডিয়াগুলো বলে আসছে, কেন আমরা এই কাজ করতে গেলাম? কিংবা বিসমিল্লাহ গ্রুপ কারা, কিংবা এই যে সমস্ত লোক শেয়ার মার্কেটের সাথে জড়িত, এদের দলের লোকও আছে, বিএনপির লোক আছে। তো বিএনপির দলের যে লোকগুলো আছে বা আওয়ামী লীগের আমাদের দলের লোকগুলো আছে, এরা একসাথে হরিহরাত্মা, একসাথে ঘুরে ফিরে। এখন কি হচ্ছে, যখন বিএনপি সেই লোকটার, ওদের সেই করাপ্টেড লোকদের নাম ওঠে, সরাসরি ওদের নেত্রীর নাম এসে যায়। আবার যখন আমাদের সেই করাপ্টেড লোকগুলোর নাম আসে, সরাসরি আমাদের নেত্রীর নাম এসে যায়। তা আমাদের নেত্রীরই যদি আমরা মর্যাদা না রাখতে পারি, আমাদের রইলটা কি? তাহলে এই যে যারা আপনার শেয়ার মার্কেট কেলেঙ্কারি না, এবং এত খাতির যে দুই দলের ঘনিষ্ঠজনরা একসঙ্গে কাবার ঘরের পাশে, মানে কাবার কাছেই অ্যাপার্টমেন্ট নিয়ে, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমাদের কপালে নামাজ পড়তে পড়তে কারো একটা পড়ে, এদের কপালে 2-3টা করে পড়ে গেছে। তারপরে ওদের বদমাইশি, মানে নামাজ পড়বে, সেজদা দেবে, কাবা ঘরে যাবে নিয়মিত এবং অপকর্মটা করবে। আল্লাহ জানে যে আল্লাহ এদের জন্য আলাদা রহমত এবং বরকতের ব্যবস্থা করেছে। আমি আসি আপনার কাছে শেষের দিকে, আমরা আসিফ আশরাফি পাপিয়া। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান সত্যিকার অর্থে ভালো নেই। আর জাপান, চীন আর ভারতের যে প্রশ্নটি বললেন যে সমর্থন দিয়েছে, জাপান, চীন ভারতের সমর্থন দেওয়া তাদের ব্যক্তিগত রাষ্ট্রীয় স্বার্থ থাকতে পারে, কিন্তু বিশেষ করে চীন এবং জাপান বাংলাদেশে যখন কোনো কিছু বিনিয়োগ করবে ব্যাপক অঙ্কের, মোটা অঙ্কের টাকা, তখন তারা কিন্তু চিন্তা করবে যে সরকারটি গণতান্ত্রিক না অগণতান্ত্রিক। স্ট্যান্ডবাজির জন্য সরকারের কাছে এটা হয়তো অনেক কিছু, কিন্তু সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেক্টরকে গতিশীল করার ক্ষেত্রে এই জাপান, চীন আর ভারতের সমর্থন বর্তমান অবৈধ সরকারের কোনো কাজে লাগবে বলে আমি মনে করি না, প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি নিজেও দেখেছেন যে নির্বাচনের আগে ভারত থেকে সুজাতা দেবী আসলেন। উনি এসে কি করলেন? সুজাতা সিং আসলেন, এসে কি করলেন? উনি নির্বাচনটাতে যাতে অংশগ্রহণ করে জাতীয় পার্টির এরশাদ সাহেব চাপ প্রয়োগ করলেন এবং প্রেস কনফারেন্সে এরশাদ সাহেব বলে পর্যন্ত ফেললেন। তাহলে এই নির্বাচনটা, যে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য একটা চরম জঘন্যতম শাস্তি, ভারত সেই নির্বাচনকে কিভাবে সমর্থন করে? ভারত সমগ্র পৃথিবীর ভিতরে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা যেগুলোকে বুঝি, তার ভিতরে ভারত কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে পড়ে এবং বৃহত্তম রাষ্ট্রের ভিতরে পড়ছে, এবং তাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিকভাবেই কিন্তু লালিত পালিত প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন বলেন, বিচার ব্যবস্থা বলেন, আইনের শাসন বলেন, মোটামুটিভাবে বলা যাবে স্থানীয় সরকার গণতান্ত্রিকভাবে পড়েছে। তাহলে এইরকম একটি রাষ্ট্র বাংলাদেশের জনগণ সম্পৃক্ত হবে না, অগণতান্ত্রিক, জনগণ বিচ্ছিন্ন, যে কোনো পদ্ধতিতে যে কোনো ফরম্যাটে একটি নির্বাচন হলে তাকে বৈধতা দিচ্ছে এই সরকারকে ভারত দিচ্ছে। তাহলে এখানেই বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়। বাংলাদেশের মানুষের জন্য যেই নির্বাচনটি অর্থবহ নয়, ভারতের রাজনীতির জন্য, শোষণমূলক রাজনীতির জন্য, বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য, উপনিবেশবাদের জন্য ভারতের কাছে এই নির্বাচনটি খুবই অর্থবহ। সেই কারণে বিগত ভারত সরকার নির্বাচন হওয়া থেকে শুরু করে, ফরম্যাট দেয়া থেকে শুরু করে, এবং আমি মনে করি জনগণের যেহেতু কোনো দাবি তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের সপক্ষে কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো সুশীল সমাজের ছিল না, তাহলে এইটা তাদের ফরম্যাটে এইভাবে কিভাবে ক্ষমতায় আসা যায়? এই যে সংবিধান বিনা চাহিদা একটা পরিবর্তন করলো, করে বাংলাদেশের মানুষকে রাহুর গ্রাসের খপ্পরে ফেলে দিল, এখানে ভারতের একটা অবশ্যই অগ্রণী ভূমিকা আছে। এবং এই পদ্ধতিতে নির্বাচন নিয়ে এসে 5 বছরে যেগুলো নিয়েছে, ট্রানজিট থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে আরো কিছু যেগুলো বাকি আছে, এই অবৈধ ইল্লিগাল সরকারের কাছে
তারা নিয়ে তাদের মনের সমস্ত চাহিদা পূরণ করবে। আর আমরা একটি অগ্নিগর্ভ বাংলাদেশের দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি। গণতান্ত্রিক রাষ্ট্র ভারত দেখবে তাকিয়ে আর দাঁত বের করে হাসবে। ম্যালথাসের একটা সূত্র, ওইটার ব্যাখ্যাতে আমি বক্তব্য শেষ করছি। ম্যালথাস মানে আধুনিক ইতিহাসে, মানে বিশেষ করে অর্থনীতির ইতিহাসে তাকে জনক বলা হয়। সেই ভদ্রলোকও কি করলো, একটা সময় সে প্রকৃতির কাছে সে নির্ভর করছে। সে বলছে যে বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী উৎপাদন বাড়বে, চাহিদা বাড়বে, সমস্ত কিছু ঠিক করতে হবে, কিন্তু একটা সময় বাড়তে 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 সে করবে কি, তখন আর প্রকৃতির কাছে তাকে যেতে হবে। তখন বন্যা, খরা, ঝড়, বৃষ্টি এগুলো এসে বিরাট একটা ধ্বংসযজ্ঞ করে একটা ভারসাম্য রক্ষা করবে। এবং আরো একটা ব্যাপার দেখেন, আপনি তো মক্কা শরীফে গেছেন, খন্দকের যুদ্ধে আপনি দেখেন, যখন খন্দকের যুদ্ধ হলো ওই সময়টাতে মুসলমানরা 1000 মুসলমান ওই খন্দকের ওই প্রান্তে এসে ঐক্যবদ্ধ হলো এবং তারা খুব অসহায়, এবং সমস্ত আরব ভূমি থেকে প্রায় 10,000 কাফের বেদুইনরা আসলো মদিনা রাষ্ট্রকে আক্রমণ করার জন্য, এবং তারা ওই পরীক্ষার মধ্যে অবস্থান নিল। তখন আল্লাহ রাসূল তার নিজের অস্তিত্ব নাই, কিন্তু দেখেন তখন সে ওই খন্দকের যুদ্ধের পাথর খুঁড়তেছে আর বলতেছে যে পাথর খোঁড়ার মধ্যে আমি দেখতেছি যে আগুনের যে ফুলকিটা বেরোলো, এই ফুলকিটা মূলত পারস্য সাম্রাজ্যের পতন হলো। এই যে ফুলকিটা আমি দেখতেছি এটার মধ্যে রোমান সাম্রাজ্যের পতন হলো। তাহলে আপনি চিন্তা করেন, এখনকার বাংলাদেশের ওই যদি পাহাড়ির কোনো মানে শান্তি বাহিনীর একটা উপগ্রুপ সে যদি বলে যে আমি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন দেখতেছি, এর মধ্যে আপনার রাশিয়ার পতন দেখতেছি, তো ওই দিনের ওই কথাটার সঙ্গে ওটার বেশি তুলনা হবে। কিন্তু বাস্তবতা হলো তার অল্প কিছুদিন পরই পারস্য সাম্রাজ্যের পতন হয়েছিল, তারপরে রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। ফলে এই পৃথিবীতে যে মানুষের যখন বাড়াবাড়ি করে কোনো একটা মানুষের জমিনে, সেই বাড়াবাড়ির পতনটা সময়ের একটা ফের মাত্র, এবং সেই জিনিসটি নিয়ে অহংকার করার, অতি আনন্দিত করার মধ্যে কোনো রকম জ্ঞানের পরিচয় পাওয়া। অনেক ধন্যবাদ শ্রোতা আশিক শফি পাপিয়া এবং মোহাম্মদ গোলাম আলা রনি। দর্শক, দুই বন্ধু, দুই রাজনৈতিক দুই প্রান্তের কথা বলছিলেন, এবং বর্তমান পরিস্থিতিটা যে খুব একটা স্বস্তিকর নয় এই বিষয়ে ওনাদের মধ্যে ঐকমত্য রয়েছে। পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি, সেরকম কোনো বাস্তব লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে বা দেখাতে ওনারা পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি। তবে দুজনই একমত যে পরিস্থিতি এভাবে চলতে পারে না, প্রাকৃতিকভাবেই এটির একটি পরিণতি অনিবার্য, এবং সেই আশায় ওনারা আছেন হয়তো এটি বাস্তব দৃশ্যসম্মত কোন একটা পরিস্থিতির উদ্ভব হবে, এবং তার মধ্য দিয়ে এই অবস্থার একটা পরিবর্তন হবে, পরিত্রাণ হবে, এবং মানুষ মুক্তির পথ খুঁজবে বা নতুনভাবে যাত্রা শুরু করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।